আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ। যারা আমাদেরকে দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা সবাই জানি এবং আপনারা দেখেন সমস্ত ভিডিও পর্যন্ত আসছে যে উনি মাদক সেবন করছিলেন, ওখানে ওনার বান্ধবী ছিল, সেখানে বিছানার উপরে কন্ডম পাওয়া গেছে। ভাই, কারো বেডরুম পাহারা দেওয়ার মতন অবস্থা তো কোনো দেশের পুলিশের নেই। কারো বেডরুম পাহারা দেওয়ার মতন অবস্থান কি পুলিশের আছে? এনসিপির এই নেতা, সে তার চারিত্রিক দোষে তার পোলাপাইনি মারছে। এখন এইটা প্রথমে যখন গুলি খাইছে সাথে সাথে প্রথমে চালানো হইলো কি যে এটা ছাত্রলীগের পোলাপাইন মারছে। পরে যাই বাসা বাড়ি থেকে যখন সবকিছু উদ্ধার হইলো, এরপরে এখন বলা হইতেছে না, ওর সাথে যারা ছিল তারা মারছে। ওই মেয়েও পলাতক। এখন ওই মেয়ে নিয়ে ঝামেলা না কি নিয়ে ঝামেলা সেটা আসলে এনসিপি আলারাই বলতে পারবে। আর আশপাশের লোকজন বলতেছে তারা ওই ব্যবসাটা ওই জায়গাটা কবজা করে রাখছিল অনেকদিন যাবৎ। সে ওখানে প্রতিনিয়তই মেয়ে নিয়ে আসতো, ওখানে মদের আসর চলতো, জুয়ার আসর চলতো। সুতরাং এটা হ্যাঁ, এখন আপনি সরকারকে একটা দোষার কথা, সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কেন অস্ত্র উদ্ধার করছে না সঠিকভাবে? কারণ এরা এই যে ডেভিল হান্ট 1 দিছিল, পরে ফেজ 2 দিল, এই দোনোটাতে কি করতেছে, তারা শুধুমাত্র আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করো। আসলে মূলত আওয়ামী লীগ নেতাকর্মী অ্যারেস্ট করে লাভ নাই। উচিত ছিল যে দেশের যে অবৈধ অস্ত্রগুলো আছে এগুলো উদ্ধারের জন্য একটা জোরদার অভিযান চালানো। সেটা যদি চালাইতে পারতো তাহলে আজকে হয়তো হাদিও বাইচা থাকতো, আজকে এই লোকও গুলি খাইতো না, এই মপটা হইতো না। আজকে ময়মনসিংহে ভালুকায় কেন? আজকে সকাল থেকে তো আপনার ফেনী বা নোয়াখালী, আমার মতো এটা ফেনী, কারণ আমি ফেনী নোয়াখালী এটা আমি খুব একটা ডিফারেন্স আমি করতে পারি না, আমার দুর্বলতা হয়তো। ওইখানে এক ভদ্রলোকের গলায় দড়ি দেওয়া লাশ পাওয়া গেল রেল লাইনের পাশে। ওইটা লাইভ ভিডিও দেখলাম যে এক লোক বলতেছে যে সে ওখানে মনে হয় ট্যাক্সি চালায় বা অটো চালায়। সে বললো যে ১ ঘন্টা আগে এই ভদ্রলোক আমার অমুক জায়গায় যাওয়ার জন্য বলছে। এইখানে এসে দেখি যে ঝুলা রইছে। তো ঝুলা রইছে মানে কি? গলায় দড়ি দিয়ে আসলে পাটা সব মাটিতে লাগানো। মানে আপনার হাঁটু বাজ করা অবস্থায় লাশ। পরে যায় ওর ছেলে আসছে, দেখলাম যে ওই লোক নাকি পেশকার ছিল। ফেনী কোর্টের পেশকার এরকম ছিল ওনার। তো এগুলা কি? এই যে রাস্তায়, রাস্তায় আপনার লাশ পাইতেছেন। অস্ত্র দিয়ে একজন আরেকজনের গুলি করতেছে। আর আপনার আওয়ামী লীগ নেতাকর্মীদের ধইরা নিয়ে যায় এমন প্রেশার করতেছেন, এরা সব হার্ট অ্যাটাকে মরে যাইতেছে। এটা যে আওয়ামী লীগের নিশ্চিহ্ন করার জন্য, নেতা শূন্য করার জন্য একটা প্রচেষ্টা যেমন কোর্টের ভিতরে, জেলের ভিতরে চলতেছে, বাহিরে চলতেছে, যে এই মারামারি হত্যা এনসিপি রে মাইরা এটা হচ্ছে কি জানেন? এনসিপির পোলাপাইনগুলোর মাইরা মাইরা ভারত বিদ্বেষী মনোভাবটার উস্কানো হইতেছে। উদ্ধার হচ্ছে না। লুটের অস্ত্রগুলো উদ্ধার হইতে হবে। ২৪ জুলাই আগস্টে যেসব স্নাইপার ব্যবহার করা হয়েছে এই অস্ত্রগুলো উদ্ধার হয়ে আসতে হবে। এগুলো যতক্ষণ উদ্ধার করতে না পারবেন, পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হবে। ইলেকশনের আগে আগে আরো কত কিছু ঘটবে, এটা আসলে আপনার ক্যালকুলেটর দিয়েও আমরা হিসাব করে পারবো না। কারণ সেখানে একটা পক্ষ ইলেকশন চায়, আর একটা পক্ষ চায় যে ইলেকশন হবে না। যারা হবে না তাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন কইরা দাও যাতে সরকার বলতে বাধ্য যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আমরা কন্ট্রোল করতে আছে কি ইলেকশন। আচ্ছা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যত খারাপ হবে ইলেকশনের সময় আরো বেশি খারাপ হবে। এইটা দেখে আরো কিছুদিন থাকা যাবে। মূল কাহিনী হচ্ছে এটা আসলে ঘটনা কি জানেন? রাষ্ট্রের মদতে হচ্ছে সবকিছু, রাষ্ট্রীয় মদতে। দেখেন, আপনার সবচেয়ে মজার বিষয়টা দেখেন বা একটু চিন্তা করেন, আপনার স্বাভাবিক বিবেক দিয়ে একটু চিন্তা করেন যে হাদিকে যে ছেলেটা গুলি করলো ফয়সাল, সে তার মোটরসাইকেলে করে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আপনার এই যে সংসদ, ঢাকা ইউনিভার্সিটির ডাকসু নির্বাচন, তখন সাদেক কাইয়ুম এই ছেলেটার নিয়ে সারাক্ষণ ঘুরতো মোটরসাইকেলে। এটার ভিডিওগুলো আছে। হাদির সাথে আপনার এর পরিচয় করে দেয় জামাতের নায়েবে আমিরের ছেলে, হে পরিচয় করে দেয় এই ছেলে সারাক্ষণ হাদির সাথে। এখন পুলিশ যে চেক বলতেছে ১২৭ কোটি টাকার চেক উদ্ধার করছে, তার মধ্যে ১৬টা চেক হচ্ছে যে আপনার হাবিব ব্যাংক লিমিটেড। হাবিব ব্যাংক হচ্ছে পাকিস্তানের ব্যাংক। এবং দ্বিতীয় আরো নাকি ১৩টা বা ১৫টা চেক উদ্ধার হয়েছে, ওগুলো হচ্ছে যে চেক, কি বলে আপনার এই এনবিএল, ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানের চেক। এবং এগুলো সব ঢাকা মতিঝিল ব্রাঞ্চের চেক। এবং এইখানে নাকি ১১০ কোটি টাকা আছে ইন টোটাল।
65 লক্ষ টাকা যেটা নাকি ফয়সালের অ্যাকাউন্টে গেছে সেগুলো হাবিব ব্যাংকের মাধ্যমে গেছে। হোয়ারাজ ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান, ওদের অবস্থা এত খারাপ যে ওরা পাবলিকে টাকা দিতে পারতেছে না, কিন্তু এই টাকাগুলা তাহলে এত চেক, আর এই চেক এটা প্রকাশ করতেছে না সরকার এই কারণে যে অনেক রথী মহারথী নাকি ধরা খেয়া যাবে। তাহলে এখন প্রকাশ করুক সরকার যে কার কার ব্যাংকের চেক, কোন কোন ব্যাংকের চেক, সেটা সরকার প্রকাশ করে না কেন? সরাসরি ছবি দিয়ে দিলে তো পারে সরকার যে এর 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 এখান থেকে চেক আসছে। এবং এই ঘটনা ঘটার পরে সুদূর আমেরিকাতে থাকা এক সাংবাদিক উনি বলতেছেন যে এ ফয়সাল মিরপুর থেকে অমুক জায়গায় গেছে, অমুক জায়গা থেকে অমুক জায়গায় গেছে, অমুক জায়গা থেকে অমুক জায়গা, এটা নাটক পুরো সাজাইছে। এখন যতদূর জানা যায় যে জুলকারনাইমের ব্যাংকে, জুলকারনাইমের কাছে নাকি হাবিব ব্যাংকের মাধ্যমে প্রায় 25 কোটি টাকা গেছে গত 2 মাস আগে। পাকিস্তানের হাবিব ব্যাংকের মাধ্যমে জুলকারনাইন পাইছে 25 কোটি টাকা। কিসের টাকা পায় এরা? এগুলো সরকার প্রকাশ করে না কেন? কারা কোথায় পায়? আর এই ছেলে তো আসলে কোথাও পালায় জানে, এই ছেলে তো পুলিশের কাছেই আছে। আপনি কয়দিন পর হয়তো দেখবেন কি জানেন, কোন এক জঙ্গলের মাথায় তার মৃত লাশ পাইবেন, পরে পুলিশ বলবে যে মানে এ পালায়ে যাইতেছিল, আমরা ধরছি, আমাদের গুলি করছে, আমাদের 3 জন পুলিশ অফিসার আহত, ওই কিছু না হয়তো এমনি ব্যান্ডেজ ব্যান্ডেজ করে রাইখা দিব, সিএমএস থেকে আহত হয়েছে আর ওরে গুলি করছে আর মারা গেছে। সন্ত্রাসী ওই বেটা, হে গুলি করছে, পুলিশ খালি আহত হয়েছে, আর পুলিশ একটাই গুলি ব্যবহার করছে, এটাতে এ বেটা নিহত হয়েছে। ওই যে হিন্দি ছবির মতো, হিন্দি ছবিতে খেয়াল করছেন নায়ক গাড়ি দিয়ে এক ধাক্কা দিচ্ছে, 300 গাড়ি মাথার উপর উঠে গেছে, গাড়ি একটা নায়কের। সেম ওই ঘটনা, খুলনার এই ঘটনাটা সম্পূর্ণটাই মাদক এবং নারী, নারী এবং মাদক। কারণ একটা কথা দেখেন যে বাঘ নাকি রক্ত মাংসের স্বাদ যখন পায় তখন বারবার লোকালয়ে আসে। সুতরাং এইসব পোলাপাইন যারা এতদিন নারীবাজি ফুর্তিবাজি এগুলো করতে পারে নাই গত 20-30 বছর ধরে, হঠাৎ করে এখন নেতা হয়ে আসছে, বুঝেন নাই, নারী নিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়, কুরুচি যেটারে বলে আর কি, সেটা করতে যায়। এখন ধরা গেছে এখন মদ অ্যাভেলেবেল, মাদক অ্যাভেলেবেল, বাংলাদেশে খুব সুন্দরভাবে চলতেছে মাদকের কাজ কারবার। নারী তো আছেই, ওরা সবাই সব নারীর নেত্রী হইতে চায়, সবাই যার তার লগে শুয়ে হইলেও নেত্রী হইতে চায়। সুতরাং দেখেন আরো কয়দিন দেখেন না বের হবে সব। 20 জনকে গানম্যান দেওয়া হয়েছে, আমরা এই নিউজটা খুব বড় করে পড়তেছি, প্রত্যেককে গানম্যান দেওয়া হয়েছে। আবার আরেকটা হাদির বোনকে লাইসেন্সকৃত গান এবং গানম্যান দেওয়া হয়েছে, এবং হাদির পরিবারের জন্য 24 আওয়ার্স, 24 ঘন্টায় 24 ঘন্টা, 7 দিনে 7 দিন, 365 দিন সরাসরি গানম্যান পুলিশ দেওয়া হচ্ছে হাদির বাড়ি রক্ষা এবং হাদির পরিবারকে রক্ষার জন্য। তার মানে হাদির বাবা যদি টয়লেটে যায় সেখানে সামনে 3 জন গানম্যান দাঁড়ায় থাকবে। এই হচ্ছে যে অবস্থা। তারেক জিয়াকে দেওয়া, তারেক জিয়া আসলে তারেক জিয়াকে এসএসএফ এর প্রটোকল দেওয়া হবে, কারণ তারেক জিয়াকে ভিভিআইপি ঘোষণা করা হচ্ছে। এখন এই যে মাহফুজানা বা যাদের কথা বললেন এদের গানম্যান দিবে, গত 54 বছর তো এদের কারো গানম্যান লাগে নাই। ওদের তো সবচেয়ে বড় শত্রু ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ আমলের সবচেয়ে বড় শত্রু ছিল আওয়ামী লীগের, প্রথম আলো আর ডেইলি স্টারের সবচেয়ে বড় শত্রু ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের তো পারে নাই যে এমন কোনো কথা বলে নাই, তখনও তো তাদের গানম্যান দরকার নেই, কেউ তাদের আক্রমণ করে নাই। এই মাহফুজ আনাম তারা এখন বলতেছে বেঁচে থাকা বা মত প্রকাশের স্বাধীনতা, কেন সাংবাদিকদেরকে পিটানো হইলো তখন কিন্তু ওনারা চুপ ছিলেন। এই মব যখন মবের যন্ত্রণায় অতিষ্ঠ সারা বাঙালি, তখন ওনারা চুপ ছিলেন, একদম চুপ, কোনো কথা নাই। যেই এখন ওনাদের গায়ের উপর পড়লেন, এইবার ওনারা বললেন যে মব। এখন ঘটনা হচ্ছে কি জানেন, এই যে মাহফুজা নাম আর ওই ডেইলি স্টার বা এরা এখন যে 3-4 জন সাংবাদিক কাউকা করতেছে, যাদের এই প্রতিষ্ঠান জানানো হয়েছে, হিসাবে তো তাদের প্রতিষ্ঠান তারা নিজেরাই জ্বালাইছে। সেটা কেন আপনি এখন চিন্তা করেন যে কেন, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তার কারণ হচ্ছে দেখেন, মামলা আজকে হয়েছে, তাও আবার অজ্ঞাত আসামি। কেন অজ্ঞাত আসামি? ওটা তো ভিডিও ফুটেজ, শত শত ভিডিও ফুটেজ সবার কাছে আছে, ফেসবুকে 6 লাখ, সবগুলোই তো চিহ্নিত, সবাইকেই তো দেখা যাচ্ছে। কেন পিনাকি আর ইলিয়াসের নাম দেওয়া হইল না? ইলিয়াস তো নিজেও বলছে যে ইট খুলে নিয়ে যাও, আসামি অজ্ঞাত, হুকুমের আসামি তো দেওয়া যায়। যেমন এখন এই যে 250-300 পোলাপাইন মরছে, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে না হুকুমের আসামি, সেরকম পিনাকি ইলিয়াসের বিরুদ্ধে মামলাটা হইল না কেন? কেন বাকি পোলাপাইন যাদের দেখা গেল এদের বিরুদ্ধে মামলা হয় না, কেন অজ্ঞাত? এরা অজ্ঞাত কোথায়? জ্বালানোর হুকুম কারা দিছে? সব তো ভিডিও ফুটেজ আছে।
এরপরও দেয় নাই। এই মাহফুজ আনাম আর এগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে আসলেই এই বাংলাদেশে আজকের এই পরিস্থিতিতে আনার জন্য এই ৩-৪টা সাংবাদিকই জড়িত, এগুলোই জড়িত। বাংলাদেশে কি আসলে বিচার আছে? আসলে কি আছে এখন কোনো বিচার? তা তা যদি হইতো তাইলে এই মত তো চলতে পারতো না। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আজকে সেনাবাহিনী আছে প্রায় 18-19 মাস, পুলিশ আছে, বিডিআর আছে, আনসার আছে, সবই তো আছে, এরপরও চলে কেমনে? কারণ সরকার নিজেই দেয়। সরকার বলে যে এরা এখানে এই ঘটনা ঘটাবে, আপনারা চুপ থাকেন, পরে আমরা যাব। আপনি একটা জিনিস দেখেন না, যে সেনাবাহিনী যাইয়া পোলাপাইনের কাছে বলে হাত জোর করা যে বাবারা আমারে 20টা মিনিট সময় দাও, আমি কয়েকজন মইরা যাইতেছে ওদের নামাই আনি। সেনাবাহিনী এই কথা কইতে হয়? সেনাবাহিনী তো লাঠির ঘুরানির লাগে সব ওখান থেকে ভাইগে যাওয়ার কথা, সেটা করলো না কেন সেনাবাহিনী? এই যে গত শনিবার দিন সংসদ ভবনে আক্রমণ করতে পারলো না কেন পোলাপাইন? ঢুকছিল তো লাখ লাখ পোলাপাইন। সেনাবাহিনীর 100টা সোলজারের সামনে পড়ে সব উঠা দৌড়ে গেল। আসলে কি বিচারহীনতা আর বিচার কার্যক্রম যাই বলেন পুরোটাই সরকার নিজেই করাইতেছে এগুলা। ডাক্তার ইউনূস যে মাহফুজ আনাম তারাই বলছিল না একসময়, ইউনূস সাহেব আপনি পদত্যাগ করতে বললেন না, আপনি 100 বছর ক্ষমতায় থাকেন। ওরাই তো বলছিল এগুলা। কোথায় গেল তাদের সেই কথা যে ডাক্তার ইউনূসকে 80% লোকে চায়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন 90% সঠিক আছে? এইসব জরিপ তো প্রথম আলো করছিল না। তাদের জরিপ কই গেল এখন? ওনারা যে জরিপ করছিল সেই জরিপগুলো এখন কই গেল? এখন বলে না কেন ওনারা যে দেশের 100% লোকে চাইছিল যে প্রথম আলো আর ডেইলি স্টার ভেঙে জ্বালায় দিতে? এটা এখন বলে না কেন ওনারা? এখন তো বলা উচিত। এখন কেন আবার মুখ ফুটে বলে যে আওয়ামী লীগের আমলেও এইরকম অবস্থা ছিল না? কেন? আপনারাই তো বলছেন আওয়ামী লীগের আমলে বাক স্বাধীনতা রুদ্ধ করছে। আওয়ামী লীগের আমলে কয়টা পত্রিকা অফিস জ্বালানো হইছে? কতজন সাংবাদিক এভাবে জেলে গেছে? বিনা বিচারে। গেছে কেউ? দেখাইতে পারবেন না। এতগুলা ৫ই আগস্ট পরে এতগুলা টিভি ভবন, পত্রিকা অফিস দখল বেদখল হইলো, তখন এই মাহফুজ আনাম তারা চুপ ছিলেন কেন? এখন কেন ওনারা বলে যে বাক স্বাধীনতা আগে ভালো ছিল? কই এই প্রথম আলো আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির হাজার হাজার অভিযোগের নিউজ করে নাই? এর অফিস ভাঙছিল কেউ? ওখানে কেউ যায় কি জিয়াফতের আয়োজন করছিল? করে নাই। এখন কেন ঘন ঘন জিয়াফতের আয়োজন হয়? ওনারা এই মাহফুজ আনাম তারাই 111 ঘটাইছিল, এই মাহফুজ আনাম তারাই গত 15 বছর এবং এখন পর্যন্ত পাকিস্তানিদের পাস আটছে, পাকিস্তানিদের আইএসআই এর পয়সা খাইয়া বিভিন্ন কাজ করছে, সেটার বিচার এখন আস্তে আস্তে পাইতেছে। এতে দুঃখ পাওয়ার কিছু নাই। এর ফাঁকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করতে, এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে, এবং ইফ আই এম নট মিস্টেকেন তাদের মধ্যে আজ বা কালের মধ্যে একবার ফোন আলাপ হওয়ার কথা। কি আলাপ হয়েছে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের, সেটি নিয়েও অনেক রকমের গুঞ্জন শোনা গেছে। আমি যতদূর জেনেছি, আমাকে সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমানের সাথে ডাক্তার শফিকের বৈঠকটা বলা যায় এক ধরনের ব্যর্থই হয়েছে। কারণ প্রথমত জামাতের একটা প্রপোজাল ছিল যে বিএনপি, জামাত, এনসিপি সবাই মিলে একটা জাতীয় সরকার করবে, এবং এই জাতীয় সরকারে তারা শখানেক আসন নেবে ইসলামী দল সহ। কিন্তু তারেক রহমান শেষ মুহূর্তে এই জাতীয় সরকারের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন। তারেক রহমানের ভাষ্য হলো যে সবাই মিলে যদি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে থাকবে, গণতন্ত্রের বিরোধী দলের উপস্থিতি একটা একটা খুব জরুরি বিষয়। আর সুতরাং এটি হয়নি। আরেকটি বিষয় হলো যে ডাক্তার শফিক বলেছেন যে নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি পরিবর্তে একটু পেছানো যায় কিনা। আবার একই সাথে আলোচনার এক পর্যায়ে ডাক্তার শফিক বলেছে যে বেশি দেরি হয়ে গেলে আবার শেখ হাসিনা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা আবার বাংলাদেশে ফিরে আসবে। সো দুটো কথা কিন্তু কন্ট্রাডিক্টরি। একদিকে আপনি বলছেন নির্বাচনটা পেছাবেন, আর একদিকে বলছেন যে আওয়ামী লীগ আসলো বলে। তো তারেক রহমান এটা পয়েন্ট আউট করেছেন যে এই দুটা জিনিস তো পরস্পর বিরোধী, তো এটা হয় না। তো নির্বাচন পিছানোর ব্যাপারে তারেক রহমান এগ্রি করেননি, জাতীয় সরকারের ব্যাপারে তারেক রহমান এগ্রি করেননি। আরেকটা আলোচনার বিষয় ছিল যে জাতীয় সরকার হলে বা বিএনপি যদি ক্ষমতায় আসে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করা হবে,
আপনাদের মনে আছে গত 13ই জুন যে ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের একান্ত বৈঠক হয়েছিল লন্ডনে, সেখানে তারেক রহমান বলেছিলেন যে শারীরিকভাবে সক্ষম হলে ডক্টর ইউনূসকে তাদের রাষ্ট্রপতি করতে আপত্তি নেই, কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে এসেছে। যদিও জামাত ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট করতে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু বিএনপি এখন মনে করছে যে তাদের দলের মধ্যেই অনেক যোগ্য প্রার্থী আছেন যাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি করবেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করবার কোনো মানে হয় না। এখন আরেকটা বিষয় হচ্ছে যে এতদিন প্রায় 16 মাস পার হয়ে গেল, তারেক রহমান কেন ফেরেননি? এখন এমনকি তার মায়ের অসুস্থতার পরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন তিনি কেন আসতে পারছেন না, তার ফেরাটা শর্ত সাপেক্ষে। তো এমন কি ঘটনা ঘটলো যে হঠাৎ করে তারেক রহমান ফিরছেন? তারেক রহমান ফিরছেন এটা দলের জন্য অবশ্যই ভালো, কিন্তু তিনি কতটা ঝুঁকি নিয়ে ফিরছেন সেটা সময়ই বলে দেবে। কিন্তু ইতিমধ্যেই আপনারা জানেন যে বাংলাদেশে এই ওসমান গনির মৃত্যুর পরবর্তীতে হঠাৎ করে চারিদিকে একটা গুঞ্জন শুরু হয়েছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে, রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগে বাধ্য করা হবে, তাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল, সেনাপ্রধানকে পদত্যাগ করানো হবে, তাকেও গ্রেপ্তারের দাবি উঠেছিল, কয়েকজন উপদেষ্টাকে গ্রেপ্তারের দাবি উঠেছিল। তো এই অবস্থায় একটা কিন্তু খুব জোরালো গুঞ্জন উঠেছিল যে বিপ্লবী সরকার গঠিত হবে। এই বিপ্লবী সরকার কারা গঠিত করবে সেটিও আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে মাহমুদুর রহমান সহ আরো কয়েকজন মিলে এই বিপ্লবী সরকার গঠনের একটা পায়তারা করেছিল, এবং তাদের আরো একটা প্ল্যান ছিল। এই যে ভারতের বিভিন্ন দূতাবাসের যে বিভিন্ন জেলার অফিস আছে সেগুলো আক্রান্ত হয়েছে, এবং তারা ঢাকায়ও ভারতীয় হাইকমিশন আক্রমণের প্ল্যান করেছিল, এবং তাদের প্ল্যান ছিল যে ভারতীয় হাইকমিশনার কিংবা ওরকম হাই লেভেলের কোনো ডিপ্লোম্যাটকে যদি তারা জিম্মি করতে পারে তাহলে তারা ভারতকে বলবে যে এই জিম্মিকে তারা মুক্তি দেবে না যতক্ষণ না তারা ভারত থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠায়, অর্থাৎ জিম্মি করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনবে, এরকম একটা প্ল্যান তারা করেছিল। কিন্তু এই প্ল্যানটা জানার সাথে সাথেই সেনাপ্রধান জেনারেল ওয়াকার সেখানে ইন্টারফেয়ার করে এবং এই প্ল্যানটা ভেস্তে দেয়। তো এই বাংলাদেশে বলা যায় যে একটা ফাড়া কেটেছে এই যে বিপ্লবী সরকার দরকার, কারণ বিপ্লবী সরকার করলে যেটা হতো যে এটা প্রথমত হলো এটা করা সম্ভব ছিল না, কারণ এটা করার জন্য প্রশাসন, সেনাবাহিনী এবং যাদের যাদের সমর্থন দরকার ছিল তারা কেউই সেটা সমর্থন করেনি। কিন্তু এই কিছু টোকাই মোকাই এই জঙ্গি হিজবুত তাহরির এরা লাফালাফি করছিল, কিন্তু সেটা হয় নাই। রাজনীতি এখন আসলে মূলত তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে, এবং এই মুহূর্তে আরেকটা প্রশ্ন কিন্তু উঠছে যে আওয়ামী লীগ কি করবে? নির্বাচনে মনোনয়ন তো প্রায় সাবমিশন হয়ে আসছে, মানে মনোনয়ন সাবমিশনের শেষ দিনগুলো চলে আসছে। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ কি নির্বাচন বর্জন করবে? আওয়ামী লীগ কি নির্বাচন প্রতিরোধের ডাক দেবে? আওয়ামী লীগের প্রার্থীরা কি স্বতন্ত্র নির্বাচন করবে বা অন্য কোনো দলের ব্যানারে আওয়ামী লীগ নির্বাচন করবে? এই আলোচনাগুলো কিন্তু হচ্ছে, এবং আরো বেশ কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আগামীতে কথা বলবো। আওয়ামী লীগের অংশটা বিশেষ করে আপনারা অনেকেই জানতে চান যে আওয়ামী লীগ কি করছে। আমি আওয়ামী লীগের পলিসি মেকারদের সাথে নিয়মিত যোগাযোগ রাখি, সেটি নিয়ে সময় মতো আপনাদের সাথে কথা বলবো। শুধু এটুকু বলবো যে রাজনীতিতে আমরা এখন তারেক রহমানের কথা শুনছি, বিএনপির কথা শুনছি, জামাতের কথা শুনছি, আওয়ামী লীগের কথা হয়তো অতটা শুনছি না, কিন্তু হতাশ হবেন না। সেই হিন্দিতে যে বলে যে পিকচার আভি বাকি হয় নাকি, আমি আবার হিন্দি খুব ভালো জানি না। তো ঘটনা এখনো অনেক কিছু বাকি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটি এখনো প্রশ্নবিদ্ধ। এবার নাহিদ ইসলাম ডক্টর ইউনূস সরকারকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন যে বক্তব্যের পর বোঝা যায় যে ডক্টর ইউনূসকে এই মুহূর্তে বাটে ফেলতেই এমন ধরনের বক্তব্য হয়তোবা, অথবা যা অভিযোগ আসছে সরকারের বিরুদ্ধে তা সত্য। এখন যদি অভিযোগ সরকারের বিরুদ্ধে সত্য হয় তাহলে সরকারকে পদত্যাগ করতে হবে, আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে সরকারকে এটা ক্লারিফিকেশন করতে হবে নাহিদ ইসলামের এই অভিযোগ কতটুকু সত্য। নাহিদ যে অভিযোগ করেছে সেই অভিযোগটাতে বাতে পড়ছে টোটাল সিস্টেমের প্রধান হিসাবে যিনি মূল ভূমিকা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো কি বক্তব্য? শরীফ ওসমান হাদি তার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এবং হওয়ার পর কি কি ঘটনা ঘটানো হবে বাংলাদেশে
এটার একটা পরিকল্পনা নাকি আগে থেকেই তৈরি করা। এবং নাহিদ বলার চেষ্টা করছেন এই ঘটনার পর আমরা বলেছি যে এটা সরকারের ভেতরের একটা অংশের এখানে সংশ্লিষ্টতা আছে, এমনটাই মন্তব্য নাহিদ ইসলামের। এই আলোচনাটা আরো বিস্তারিত আমরা যখন দেখছি তখন গতকালকে রাজধানীর একটি হোটেলে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল মব ভায়োলেন্সের বিরুদ্ধে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, অর্থাৎ প্রথম আলো এবং ডেইলি স্টারে যে ঘটনাগুলো ঘটেছে সেটার বিপরীতে। তো নাহিদ বলছেন আমাদের জন্য দুর্ভাগ্যজনক যারা এই ঘটনাটা সেই রাতে ঘটিয়েছে বা যারা প্রথম আলো সহ সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর উপর হামলা করেছে, তারা জুলাই গণঅভ্যুত্থানের স্লোগানগুলোকে ব্যবহার করেছে, হাদির নাম ব্যবহার করেছে, আমাদের স্লোগানগুলোকে ব্যবহার করে তারা সেখানে আক্রমণ করেছে। আজকে যে পরিস্থিতি এসেছে সেটা দুর্ভাগ্যজনক। তার বক্তব্য হচ্ছে যে আমরা বলেছি এই ঘটনায় সরকারের ভেতরের একটা অংশের সংশ্লিষ্টতা আছে, এটার পক্ষে সম্মতি তৈরি করা হয়েছিল অনেক দিন ধরেই, এটার সঙ্গে রাজনৈতিক ব্যাকআপও আছে। এই তিনটি ঘটনা একসঙ্গে না ঘটলে এত বড় সাহস সেই রাতে কারো পক্ষে করা সম্ভব হতো না। কয়েক হাজার মানুষ গিয়ে এটা ঘটিয়েছে এরকমও না, ফলে পুরোটি ঘটনাই পরিকল্পিত ছিল। আর হাদির মৃত্যুর পরে কি কি ঘটনা হবে সেটা একটা চক্রান্ত পরিকল্পনা আগেই তৈরি করা। ঘটনাগুলো দেখে আমাদের কাছে এটাই মনে হয়েছে। অর্থাৎ ব্যক্তিগতভাবে তিনি বলছেন যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি ছিলেন, এটা তার জন্য দুর্ভাগ্যজনক। এখন তার এই যে বক্তব্য সরকারের ভেতর সংশ্লিষ্টতা, অর্থাৎ সরকারের ভেতর কি এমন কোন চক্র আছে যারা এদেশের গণমাধ্যমগুলোর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে চায়, মতের বিরোধিতা হলে কাউকে পানিশমেন্ট করতে চায় মব ভায়োলেন্সের ইস্যুতে? আমরা দেখছি প্রত্যেকটি রাজনৈতিক দল মব ভায়োলেন্সের বিপরীতে কথা বলছেন, সরকার কথা বলছে, পুলিশ কথা বলছে, সেনাবাহিনী কথা বলছে, তারপরেও কারা সেই ব্যক্তি? তবে জিয়াফুতকুর জাতি, এটাতে কোনো ভুল নাই। আর অধিকাংশ ঘটনায় আপনি দেখবেন পরিকল্পিতভাবে যারা এই ঘটনাগুলা ঘটাচ্ছেন, হুকুম দিচ্ছেন, তারা বাংলাদেশের যে ইসলামিক কমিউনিটি আছে, অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিদের যে পোশাক আশাক, টুপি, দাড়ি, পাঞ্জাবি, আপনি দেখবেন যে এই শ্রেণীটা, এদের ভিডিও সবার আগে আসে যে হুজুরদের একাংশ, তারা কি আদৌ হুজুর? বিশ্ব মিডিয়াতে এই প্রথম আলো, ডেইলি স্টার ভাঙার যে স্টোরি সামনে আসছে সেখানে হুজুরদের ছবিগুলো দেখানো হয়েছে এবং কি এখানে ইসলামিক স্লোগান ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ বিশ্ব দেখছে যে হ্যাঁ, এই দেশে জঙ্গিদের একটা অবস্থান আছে। কারণ এই কর্মকাণ্ডগুলোকে আপনি যে ভাষাই বলেন, উন্নত বিশ্ব এটাকে জঙ্গি কার্যক্রম হিসাবেই তারা মনে করে। এমনকি ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনের প্রধান আছেন তিনিও কিন্তু এসে একই কথা বলছেন। আর যখন এই ঘটনাগুলো ঘটে বিশ্ব মিডিয়াতে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হচ্ছে, পিনাকি দা ইলিয়াস ভাই ভালো করে জানেন যে কেন আসলে হুজুরদেরকে ব্যবহার করা হচ্ছে। এমনকি এর পরপর গরু দেওয়া হচ্ছে, জিয়াফত খাওয়ানো হচ্ছে, আর মানুষ খাচ্ছে। কারা খাচ্ছে? জিয়াফতখোর জাতি। এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা মবকে ভয় পায়। পুলিশের দোষ আমি দিব না, কেননা 10 জন পুলিশের সামনে 100 জন মানুষ যখন দাঁড়াই যায়, আর যারা এই ঘটনাগুলো ঘটায় এতে রক্তের মধ্যে একটা উন্মাদনা থাকে। আপনি দেখবেন যে হয়তো মরবে নয়তো মাইরা ফেলবে। তো পুলিশ তো মানুষ ভাই, গুলি করলে আবার পুলিশ খারাপ, তো নিজে মরা ছাড়া তো পুলিশের গতি নাই। পুলিশের তো কোন ঠেকা লাগছে? আমি নিজেও যদি পুলিশ হইতাম এরকম পরিস্থিতিতে আমি তো এটাই করতাম ভাই। আপনিও করতেন। আপনি ভাবতেছেন পুলিশ কেন কিছু করেন? আপনার তো জীবনের মায়া আছে, পরিবার আছে, রাষ্ট্র একটা চেক দিবে, এরপরে শেষ। এই সরকারের ভেতর কারা ঘাপটি মেরে বসে আছে, এটা আসলে নাহিদ ইসলাম যখন এই কথা বলে আমাদেরকে ভাবনার বিষয় হয়ে দাঁড় করিয়ে দেয়। নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন আসবে কারা এরা। আমরা প্রায় 15 দিন আগে থেকেই শুনছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, বিশেষ করে ট্রাম্পের বিশেষ দূত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা, বাংলাদেশের আগামী নির্বাচন ইত্যাদি নানা আলাপ আলোচনার জন্য বাংলাদেশে আসছেন। কিন্তু আসছেন করেও আর এলেন না। বিশেষ করে বাংলাদেশের সার্বিক সাংঘর্ষিক যুদ্ধাংদেহী পরিস্থিতির কারণে এলেন না। না এসে গতকাল 22শে ডিসেম্বর সন্ধে 7:30 নাগাদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর এবং একই সাথে তিনি ভারতে বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন সার্জিও গোর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করেছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও আগামী 12 ফেব্রুয়ারি
নির্বাচনের জন্য আশা পুনর্ব্যক্ত করেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথামালা সরকারি তরফ থেকে প্রকাশ করা হয়েছে। হঠাৎ করে গতকালকে সার্জিও গোর কেন ইউনূসকে ফোন করলেন? এখানে অনেক কিছু আছে। নির্বাচন, একই সাথে ভারত বাংলাদেশ সম্পর্ক, তিনি ভারতেই বসে আছেন সার্জিও গোর, কিন্তু ভারত এগুলো কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে না। ভারত বাংলাদেশের এই যে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতি, এগুলো নিয়েও আলাপ হয়েছে, কথা হয়েছে, এবং স্বাভাবিকভাবে ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে গুরুত্ব দিয়েছেন। মোদ্দা কথা আপনি যদি দেখেন যে এই যে নির্বাচনটা আসন্ন, নির্বাচনটা হতে যাচ্ছে, নির্বাচনটা কিন্তু আসলে হয়ে যাবে। নির্বাচনটা ঠেকিয়ে দেবে কে? আমি বারবারই বলি যে নির্বাচন ঠেকিয়ে দেবার মতো, দেশে যে একটা চাপ তৈরি করা, সেই চাপ তৈরি করবার মতো কেউ নেই। রাজনৈতিক দলগুলো নির্বাচন করে ফেলবে, আর চাপ তৈরি করতে পারতো একমাত্র আওয়ামী লীগ, কিন্তু আওয়ামী লীগ এই মুহূর্তে সংগঠন হিসেবে নেই। নির্বাচনটা যদি না হয়, তাহলে এই যে যারা সোজা কথা দেশবিরোধী যারা, তাদের মধ্য থেকে নির্বাচন ভণ্ডুল করার পায়তারা হবে বা নির্বাচন বানচাল করার চেষ্টাটা হবে, এবং সেটা হবে দেশের জন্য ভয়ঙ্কর একটা বিশৃঙ্খলা, আর একটা ক্ষতির কারণ হতে পারে। কারণ নির্বাচনটা ভণ্ডুল করবে জামায়াতের নেতৃত্বে যে বলয়টা, সেটা যদি দেখে যে তারা নির্বাচনে পরিস্থিতি খারাপ, ইতিমধ্যে পরিস্থিতি খারাপ তারা বুঝে গেছে। কারণ তারেক রহমান দেশে আসছেন, কেন আসছেন, কিভাবে আসছেন, কোন প্রক্রিয়া আসছেন, আমরা এগুলো নিয়ে আলাপ করেছি। নয়াদিল্লির একটা সমর্থন আছে, প্রচ্ছন্ন সমর্থন আছে তারেক রহমানের দেশে আসার বিষয়ে। কারণ গত 1.5 বছর যাবৎ আওয়ামী লীগকে দেখেছে, হ্যাঁ আওয়ামী লীগকে সহযোগিতা করছে, এখনো পর্যন্ত করছে ভারত। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে, আওয়ামী লীগকে সহযোগিতা করছে। কিন্তু আওয়ামী লীগ যে সংগঠনটা, আমি বারবার বলি, সেই সংগঠনটা আসলে ভেঙে পড়েছে। ভেঙে পড়বার কারণে দেশের এই যে জঙ্গি উত্থান, ভারত ভূমি পর্যন্ত আক্রান্ত হওয়ার আশঙ্কা, এগুলো থেকে আওয়ামী লীগকে দিয়ে এখনই বাঁচবার, গত 1.5 বছর ধরে যখন ভারত দেখেছে বাঁচবার কোনো উপায় নেই, তখন একটা বিকল্প উইন্ডো খুলেছে। সেই উইন্ডো ভারতের সাথে যোগাযোগ করেছে, ভারত সরকারও তাতে সায় দিয়েছে। এই পরিস্থিতিতে তারেক রহমান দেশে আসছেন, নির্বাচন হতে যাচ্ছে, এবং নির্বাচন প্রতিহত করার কথা আওয়ামী লীগের বা 14 দলের, সেটি সম্ভব হচ্ছে না। এবং বিদেশ প্রতিহত করার কথা, বিদেশও যে প্রতিহত করবে, নির্বাচনটা হবে না এমন লক্ষণ এখনো নেই। সেটি মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, ইউরোপীয় ইউনিয়ন বলুন, যে তারা নির্বাচনটা ঠেকিয়ে দেবে লক্ষণটা কিন্তু নেই। কাজে নির্বাচনটা হয়ে যাবে। আমি বারবারই বলছি, নির্বাচন ভণ্ডুল করতে পারে শুধুমাত্র এই জামাত জঙ্গি গোষ্ঠী। তবে নির্বাচন হয়ে যাবে, সেই নির্বাচিত পার্লামেন্ট কতদিন টিকবে, সেটি খুব বড় ধরনের প্রশ্ন। কারণ এই যে বিএনপি স্পেস পাচ্ছে, ধরুন বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু বিএনপি যদি ভারতের সাথে প্রতিশ্রুতির এতটুকু ব্যত্যয় করে, দেশ চালাতে পারবে না। আরেকটি কারণে দেশ চালাতে পারবে না, 5 বছর মেয়াদ তো দূরের কথা, 6 মাস মেয়াদও পূরণ করতে পারে কিনা, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। কারণ জামাত বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেবে না। আর এদিকে আওয়ামী লীগ এখন সংগঠন নাই, কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগের বিশাল জনসমর্থন আছে, এবং এই জনসমর্থনকে যে কোনোভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। জামাত বিএনপিকে উত্তপ্ত করবে, জামাত বিরোধী দলে যাবে, বিএনপি যাবে ক্ষমতায়, বিএনপিকে উত্তপ্ত করে 12টা বাজিয়ে দেবে নানাভাবে। এবং বিএনপি এই যে এখন ভারতের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ, এই প্রতিশ্রুতি কতটুকু রাখবে সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আওয়ামী লীগের উপর দমন পীড়ন, অত্যাচার কিংবা নানা রকম এগুলো মাত্রা বাড়িয়ে দিতে পারে, বেড়ে যেতে পারে। কারণ বিএনপির চেন অফ কমান্ড বলতে কিছু নেই। এই চেন অফ কমান্ড যেহেতু নাই, সেহেতু অত্যাচার নির্যাতন বিএনপি ক্ষমতায় এলে আরো বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে গ্যাঞ্জাম মাস্ট, এবং আওয়ামী লীগ ততদিনে মাস্ট সংগঠিত হবে, সেটা যে কোনো প্রক্রিয়ায় হোক। আওয়ামী লীগের সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় শক্তির জায়গাটা ভারত। এটা প্রকাশ্যেই বলি যে ভারত আওয়ামী লীগের শক্তির জায়গা।
আমি বারবার অসংখ্য ভিডিওতে বলেছি, বারবার এই কথাগুলো শুনতে হয়, তারপরেও বলি যে ভারতের প্রত্যেকটি জনগণ থেকে শুরু করে বিরোধী দল থেকে শুরু করে সরকার সবাই আওয়ামী লীগ করে। এটা মজা করে বলছি, আর এক দেশের জনগণ কেন বাংলাদেশের রাজনৈতিক দল করবে? আওয়ামী লীগ করে বলতে আওয়ামী লীগের প্রতি সমর্থন। এই সমর্থনে আওয়ামী লীগ যত বিপদে থাকুক না কেন, এই সমর্থনে আওয়ামী লীগ ফিরে আসবে। এবং আর একটা খুব শর্ট টাইমের মধ্যে নির্বাচন হবে, সেটা 6 মাস 1 বছরের মধ্যে হতে পারে, কিন্তু এবারের নির্বাচনটা হয়ে যাচ্ছে। কারণ সার্বিকভাবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, দেশে এই নির্বাচনটা প্রতিহত করার কোনো ব্যবস্থা বা কে করবে এটা আপনি খুঁজে পাবেন না। বিদেশিরা এই নির্বাচনটা প্রতিহত করবে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত নেই। গতকাল সার্জিও গোর মোটামুটি স্বাভাবিক আলাপ সালাপি করেছে যে নির্বাচন না হোক এসে এইসব কিছু বলেননি। তো সেই জায়গা থেকে নির্বাচনও হয়ে যাচ্ছে, শুধুমাত্র যদি জামাত গোষ্ঠী নির্বাচন বয়কট না করে, নির্বাচন ভণ্ডুল না করে। তারা ভণ্ডুল করবে কিন্তু দেশের 12টা বাজানোর জন্য, তারা এই বর্তমান ব্যবস্থাকে আরো দীর্ঘস্থায়ী করে টেনে নিয়ে যাওয়ার জন্য। কারণ এখন জামাত হচ্ছে প্রধান ক্ষমতার অংশীদার, সবচেয়ে বেশি ক্ষমতা এনজয় করছে জামাত। এই ক্ষমতা এনজয়টাকে কিন্তু ভারতও ভালোভাবে দেখছে না, ভারতও ভালোভাবে দেখবে না। এই যে বিশেষ করে সাম্প্রতিক সময়ে উস্কানি, এই উস্কানিটা এই জামাত বলয় থেকে উস্কানিটা হচ্ছে, এগুলো ভালোভাবে দেখছে না এবং বিএনপির জন্য স্বস্তিকর নয়। এই জন্য নির্বাচনটা যে কোনোভাবে ভারত চাইছে, বিএনপি চাইছে নির্বাচন হয়ে যাক। এখন নির্বাচন মাস্ট হয়ে যাবে। সবকিছু মিলে আমরা আরো বেশ কিছু সময় একটা নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে থাকবো। তবে আগামী 24 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা খুব ইম্পর্টেন্ট তারেক রহমান দেশে আসা পর্যন্ত। তারেক রহমান যদি দেশে আসতে পারেন, আজকে 23 তারিখ, কালকে 24, আগামীকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে লন্ডন থেকে রওনা দেবেন। যদি তিনি দেশে আসতে পারেন তাহলে মনে করতে হবে যে নির্বাচনটা হয়ে যাচ্ছে। এখন আমরা সবকিছু দেখবার জন্য নিশ্চয়ই অপেক্ষা করছি এবং দেখছি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।